বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা ভালো আছেন। এমএডের চাইল্ড অ্যান্ড এডোলেসেন্সের শিক্ষার্থী আপনারা যারা, তাদের সাথে আজকের আমার আলোচ্যসূচি। আমি রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের পক্ষ থেকে আজকের আপনাদের এই ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয়নব খাতুন, সহকারী অধ্যাপক। আজকে আপনাদের যেটা কথা বলবো সেটা হচ্ছে পিয়ার সোশ্যাল ইন্টারেকশন, দি রোল অফ দি পিয়ার গ্রুপ, এই বিষয় নিয়ে ইউনিট 3 সোশ্যাল ইন্টারেকশন, দি রোল অফ দ্য পিয়ার গ্রুপ। এমএডের শিক্ষার্থীদের সাথে আমার আজকের আলোচ্যসূচি। এখানে কিছু শিশু কিশোরদের পিকচার দেখতে পাচ্ছেন, সহপাঠী সমবয়সীদের শিশু কিশোর। তারা বিভিন্ন ধরনের গ্রুপ করে কাজ করছে, কাজের অ্যারেঞ্জ করছে, সেই বিষয়গুলো। ইউনিট 3 চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স সাইকোলজি, সোশ্যাল ইন্টারাকশন, দি রোল অফ দি পিয়ার গ্রুপ। বাল্যকালের আমরা দি রোল অফ দ্য পিয়ার গ্রুপের এখানে আমরা যদি দেখি যে বাল্যকাল এবং শৈশবকালে তারা কী করতে হয়, একই সাথে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা খেলতো এবং খেলাধুলার বিষয় নিয়ে তারা কিন্তু ঝগড়াঝাটির মাধ্যমে, খুনসুটির মাধ্যমে কিন্তু তারা বড় হচ্ছে। কিন্তু বাল্যকালের এই লেট চাইল্ডহুডের ক্ষেত্রে যেটা হচ্ছে শৈশবের শেষ পর্যায়ের, এটার আচরণের যে বাল্যকালের বিভিন্ন সামাজিক দল এবং সামাজিক আচরণের যে রূপগুলো, সেটা প্যাটার্নগুলো হচ্ছে এই বয়সের শিশুদের দলগুলোর প্রধান উদ্দেশ্য হচ্ছে খেলাধুলা করা। একটি দলের অন্তর্ভুক্তির জন্য দল কর্তৃক আমন্ত্রিত হওয়ার প্রয়োজনীয়তা থাকে, তারা ইনভাইট পেতে চায়। দলে এক জাতীয় শিশু থাকে, এক জাতীয় সমবয়সী এবং একই এজের, একই সমমনা হতে হবে। শুরুতে 3-4 জন শিশু নিয়ে দল গঠন গড়ে ওঠে। পরে বয়স অতিক্রমের সাথে সাথে খেলাধুলা করার আগ্রহ বৃদ্ধি পাওয়ার সদস্য সংখ্যা বৃদ্ধি পায়। মেয়েদের দলের চেয়ে ছেলেদের দল বেশি অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে। দলের কর্মকাণ্ডের মধ্যে খেলাধুলা, সিনেমা দেখা, একসাথে গল্পগুজব করা অথবা একসাথে বসে খাওয়া দাওয়া করা ইত্যাদির অন্তর্ভুক্ত দেখা দেয়। বড়দের দৃষ্টির আড়ালে কোনো একটি নির্দিষ্ট স্থানে দলের সদস্যরা মিলিত হয়। বড়দের হস্তক্ষেপ তারা পছন্দ করে না এবং বড়দেরকে গোপন রেখে তারা কিন্তু সদস্যের সাথে মিট করে ডিসকাস করে। অধিকাংশ দলে নিজেদের বিশেষ চিহ্ন অথবা প্রতীক ব্যবহার করে, যেমন দলের সবাই একরকম পোশাক পরে, হেয়ার স্টাইল একরকম, পোশাক একরকম, এরকম তাদের মোটো থাকে। দলের প্রধান দলীয় আদর্শকে সমুন্নত রাখে এবং অন্যান্য সদস্যদের চেয়ে অনেক উন্নত মানের ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। তো সোশ্যাল ইন্টারাকশান কিন্তু সে কৈশোরকালীন যে টাইম, বসন্তকালীন যে টাইম, তারা সমবয়সীদের সাথে মিশার যে টেন্ডেন্সি, এটা কিন্তু তাদের ব্যক্তিত্ব এবং বুদ্ধি বিকাশের উপর প্রভাব পড়ে, যার কারণে এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে নতুন মূল্যবোধ তাদের দেখা দেয় অনেক সময়, যে তারা কোন শ্রেণীর বন্ধুদের সাথে মিশবে। সাধারণত শ্রেণী আমরা 3টা বলি, আপার ক্লাস, লোয়ার ক্লাস এবং মিডিল ক্লাস। এবং এখানে বলছে আগ্রহ এবং মূল্যবোধের মিল রয়েছে এবং একে অন্যকে যেন বুঝতে পারে এবং তাদের মধ্যে যে নিরাপত্তা বিষয়, গোপনীয়তা বিষয়, এটা যেন কোনো বিষয় বন্ধুদের সাথে শেয়ার করলে সেটা যেন অন্য কারোর গোপনীয়তা যেন নষ্ট না হয়, এই টেন্ডেন্সির লক্ষ্য রেখে তারা কিন্তু এই মূল্যবোধের উপর বিশ্বাস রেখে তারা বন্ধুত্ব গড়ে ওঠে সমবয়সীদের দলের সাথে। বিশ্বাস করা, আর্থসামাজিক অবস্থা থেকে বন্ধুত্ব করা, মানে সেটা আগেই বললাম যে তার পজিশান কেমন, তার বাবা মার আর্থসামাজিক অবস্থান কেমন, সে রিস্ক কেমন, মানে এই অবস্থা দেখে তারা কিন্তু মিশে। অনেক সময় মিডিল এবং লোয়ার ক্লাসের শিক্ষার্থীরা কিন্তু উচ্চ শ্রেণীর শিক্ষার্থীর সাথে মিশতে কিন্তু প্রিফার করে না। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ পছন্দ করে না, বিশেষ করে বড়দের হস্তক্ষেপ পছন্দ করে না। দলভুক্তির মাধ্যমে সামাজিক আচরণ তারা শিখে থাকে। এটা বলছে দলের প্রতি বিশ্বস্ত থাকার ক্ষমতা অর্জন করে এবং দলীয় আদর্শ মেনে চলে। নিয়ম সমৃদ্ধ প্রতিযোগিতামূলক খেলা করতে শেখা, যেটাকে হচ্ছে তাস, লুডো, ক্যারাম, ক্রিকেট, ফুটবল, এই ধরনের খেলা এবং প্রতিযোগিতামূলক খেলায় তারা বেশি প্রিফার করে। সমাজে যাদের প্রতি দুর্ব্যবহার করা হয় তাদের পক্ষ নিতে শিখে। দেখা যাচ্ছে অনেক সময় সমাজের কিছু ডাইভার্ট লোক আছে, তাদেরকে যদি একঘরে করে রেখে তাহলে তাদের প্রতি এই কিশোর বয়সের শিশুরা কিন্তু তাদের পক্ষ নিয়ে তাদের প্রোটেস্ট করে। খেলোয়াড় সুলভ মনোভাব পোষণ করতে শিখে, দায়িত্ব গ্রহণ এবং সুষ্ঠুভাবে তা পালন করা। কারণ এই বয়সে কিন্তু ছোটোবেলা কিন্তু এলেবেলাভাবে কাজ করলেও যখন কৈশোরকালে আসে, বয়সন্ধিকালে আসে, তারা কিন্তু দায়িত্ব নিতে শিখে এবং দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এবং সঠিকভাবে পালন না করতে পারলে সে দলচ্যুত হয়ে যাবে, এই টেন্ডেন্সি থেকে কিন্তু তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে। অন্যের সাথে প্রতিযোগিতা করে, সে অন্যের সাথে প্রতিযোগিতা, সে নিজে কোন পজিশনে আছে, তার কোনো দুর্বল দিক আছে কিনা, বা তাকে কতটা আরও তাদের মতো হতে গেলে আর কি কি এফোর্ট দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু চিন্তা করে। সমাজ স্বীকৃত আচরণ করতে শিখে
সমাজে যে সমাজ বহির্ভূত যে সমস্ত আচরণ সেগুলি তারা নেগলেক্ট করে, এবং যে সমস্ত আচরণ সমাজ অনুমোদন করে সেটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে। এবং দেখা যাচ্ছে এই আচরণগুলো বড়দেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, কোনো সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া এবং সহযোগিতাপূর্ণ আচরণ করতে এখানে শিখে। বন্ধুদের সহযোগিতা শুধু না, বিভিন্ন জনকল্যাণমূলক কাজেও কিন্তু এই বয়সে শিশুদের মাঝে দেখা দেয়। বয়স্কদের নিয়ন্ত্রণ মুক্ত হতে শেখা, এটা আগে বলেছিলাম যে বয়স্কদের হস্তক্ষেপ কিন্তু এই বয়সে শিশুরা কিন্তু পছন্দ করে না। সমবয়স্ক দলের গভীর যদি প্রভাব আমরা লক্ষ্য করি তাহলে এটা কয়েকটা বিষয়ে উল্লেখ আছে। আমরা একটু দেখি যে হরকস এবং বেনিফর্মের মতে সমবয়স্ক সঙ্গীত দল তরুণ তরুণীর জীবনের একটি বাস্তব জগৎ। এখানে তারা নিজেদের এবং অন্যান্য ব্যক্তিদের বুঝে নিতে পারে। সঙ্গীদের সাহায্যার্থে সবাই নিজের আত্মধারণা গড়ে তোলে এবং তার পূর্ণ মূল্যায়ন করে। এটা হরকস এবং বেনিফর্মের মতে। এখানে সমবয়স্ক দলের গভীর প্রভাবের কথা যদি আমরা দেখি তাহলে প্রথমে আসে মনোভাব। তার মনোভাব কেমন, আমি যার সঙ্গে মিশবো তার মনোভাব, তার মূল্যবোধ, তার বিশ্বাস কোন দিকে আছে সেই বিষয় নিয়ে কিন্তু তারা দল গঠন করে। কথাবার্তা আঞ্চলিকতা যদি থাকে কিন্তু দলের মধ্যে যদি শুদ্ধ প্রমিত ভাষায় কথা বলে তাহলে সে কিন্তু নিজেকে দলের একজন অন্যতম সদস্য হিসেবে অগ্রগণ্য হয়। এই জন্য কথাবার্তার মধ্যে কিন্তু ফাউল কথাবার্তার আজেবাজে কথা কিন্তু দেখা কমে যায়। সাধারণত এখানে কথাবার্তার মধ্যে যদি আমরা বলি ছেলেদের মধ্যে কিন্তু একটু ফাউল কথা বা বাজে টকিং হলেও মেয়েরা কিন্তু লজ্জা বোধ করে তাদের মধ্যে কিন্তু এই কথার মাত্রাটা বা কোন পরিবেশে কী কথা বলতে হবে সেটা কিন্তু তারা মেপে বলে। আর ছেলেদের টেন্ডেন্সি এরকম যে আমি যদি নিজেকে পুরুষ মনে করি তাহলে আমার তো কথাবার্তার মধ্যে এই ধরনের একটু ফাউল কথা বললে তবেই আমাকে পুরুষত্বর দিকে নিয়ে যাবে। এই বিষয়গুলো তাদের মধ্যে টেন্ডেন্সি দেখা দেয়। আগ্রহ, বিভিন্ন ধরনের আগ্রহ কিন্তু এই বয়সে গড়ে ওঠে। চেহারার প্রতি সচেতন হয়, নিজেকে পরিপাটি করার আগ্রহ ফিল হয়। আচরণ যদি বলি অ্যাটিটিউড, মূল্যবোধ গড়ে ওঠে। সামাজিকতা শিখে নেতৃত্বের গুণাবলী অর্জন হয় এই বয়সে। সামাজিক অভিযোজনের কিছু ধাপ রয়েছে যে অ্যাডজাস্টমেন্ট করতে হয়ে গেলে তার কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। সমবয়স্ক দলের গভীর প্রভাব এই অভিযোজনের উপর নির্ভর করে। সামাজিক আচরণের পরিবর্তন, নতুন সামাজিক দল গঠন, যদি দেখা যাচ্ছে যে দলের মধ্যে কোনো মত পার্থক্য থাকলে সে কিন্তু দল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য একটা দল গঠন করছে। বন্ধু নির্বাচনের জন্য নতুন মূল্যবোধ গড়ে তোলা, এটা সামাজিক অস্বীকৃতি স্বীকৃতির ক্ষেত্রে নতুন মূল্যবোধের উদ্ভব হয়। নেতা নির্বাচনের জন্য নতুন গুণাবলী নির্ধারণ হয়। এটা অভিযোজনের কিছু ধাপ রয়েছে। সামাজিক আচরণের পরিবর্তনের মধ্যে আমরা কিছু বিষয়গুলো দেখি যে এই সমাবেশের দলে পিয়ার গ্রুপের মধ্যে কী বিষয় পরিবর্তন আসতে পারে। পারস্পরিক আকর্ষণ, এটা কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডের শিক্ষার্থীদের কিন্তু অন্যতম একটা বৈশিষ্ট্য। পারস্পরিক আকর্ষণ সৃষ্টি হয়। সামাজিক কর্মকাণ্ডের অংশগ্রহণে বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা, যেমন মানবতার কাজে হিউম্যান রাইটসের উপর কিন্তু তারা কাজ করতে পারে। কিছু অর্থ সংগ্রহ করে কিছু ভান্যবল মানুষকে হেল্প করতে পারে। বা কিছু হয়েছে করোনাকালীন টাইমেও কিন্তু তারা হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে বিভিন্ন কিছু গরিবদের মাঝে কিছু ত্রাণ বিতরণ করেছে, এটাও কিন্তু আমরা দেখি। সামাজিক অন্তর্দৃষ্টির উন্নতি হয় এবং ঝগড়াঝাটি কম হয়। শৈশবে আমরা দেখেছি, বাল্যকালে দেখেছি কিছু বিষয় নিয়ে খুনসুটি লাগিয়েই থাকতো এবং এই মানে ঝগড়া হচ্ছে, এই হবার মিল হচ্ছে। কিন্তু এই কৈশোরকালীন বা বয়সন্ধিকালে শিশুদের মাঝে কিন্তু ঝগড়াঝাটি কম হয়, কারণ তাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে সে যদি অ্যাগ্রেসিভ হয়, ঝগড়া করে, তাহলে তাকে দল থেকে বের হয়ে যেতে হবে। এই টেন্ডেন্সি থেকে তারা কিন্তু ঝগড়া এড়িয়ে যায়। আত্মপ্রত্যয় হয় এবং বৈষম্য দূর হয়। আরও বিষয় কিছু শিখে, যে সামাজিক নৈপুণ্য কিছু করতে শিখে, তার মধ্যে আছে নৃত্য করা, নৃত্য, ডান্স করা, গান করা, তারপরে কিছু আর্ট করা, ড্রয়িং, কিছু হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটস যেটাকে আমরা বলি চারুকারুবিদ্যা শেখা, এগুলি করা হচ্ছে। আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি ক্যারাতে, এটা শিখে খেলাধুলা করা। বন্ধু সঙ্গী নির্বাচনে সাবধানী হয়, কার সাথে মিশতে হবে, কার সাথে মেশা যাবে না, কাকে কোন কথা বললে সেই কথাটা আউট হবে না, এই বিষয়ে কিন্তু তারা সাবধানতা অর্জন করে। তরুণ বয়সে কিছু সামাজিক দল বলতে এখানে কয়েকটা স্টেপ আছে। দেখেন, ঘনিষ্ঠ বন্ধু মিলে কিন্তু এখানে সংগঠন কিন্তু 3-4 জন, সর্বোচ্চ 5 জন হতে পারে, তা এটা মিলে ঘনিষ্ঠ বন্ধু হতে পারে। সাধারণত 3 জনে কিন্তু সীমাবদ্ধ থাকে। জনতা সদৃশ দল, এটা অনেক বন্ধুবান্ধব মিলে কোনো একটা কাজের জন্য, কোনো একটা
আর্গুমেন্ট নিয়ে তাদের মতামত প্রদর্শন করার জন্য কিছু কি তাদের মতামত প্রতিষ্ঠা করার জন্য হয়তো কোনো বিষয় নিয়ে তারা জনতা সদৃশ দল গঠন করতে পারে। এখানে হতে পারে প্রতিষ্ঠানের কাছে কিছু চাওয়া, কিছু পাওয়া, কিছু মিছিল মিটিংয়ের জন্য দল গঠন করা। উপদল মানে ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে যখন প্রত্যাখ্যাত হয়ে যায় তখন বা দলচ্যুত হয়ে যায়, সে কিন্তু দল থেকে বের হয়ে বা অনেক সময় দলের মধ্যে থেকেও নেতা তাকে দিতে পারে দায়িত্ব যে তুমি এই গ্রুপ নিয়ে এটা একটা করো, গ্রুপ করো, সেখান থেকে উপদলের সৃষ্টি হয়। সংগঠিত দল এখানে বিভিন্ন ধরনের সংগঠনমূলক কাজ, যেমন তারা ভাষা শেখা, আইএলটিএস করা, বা তারা কোনো একটা গ্রুপ ভিত্তিক কোনো কাজ করবে, কোনো একটা সংগঠিত হয়ে সেই দলের মতামত প্রাধান্য বিস্তার করে। বোকাটে দল এটা আমরা জানি যে যারা কিশোর গ্যাং, যারা ডাইভার্ট হয়ে যায়, সমাজ বহির্ভূত যে সমস্ত অনৈতিক কাজ তারা করে থাকে, এই বোকাটে দলেরা। কম পরিশ্রম সাধ্য খেলাধুলা, নিয়মমাফিক সামাজিক কাজকর্ম পছন্দ তারা করে। মেয়েদের দলের আকৃতি সাধারণত ছেলেদের দলের আকৃতির তুলনায় কম হয়। ছেলেদের দলের আকার বড় হয়। দল গঠনের উদ্দেশ্য এবং কর্মপন্থা সঠিক থাকে। সামাজিক গ্রহণযোগ্যতার ক্ষেত্রে নতুন মূল্যবোধের কিছু উদ্ভব আছে, যে স্বীকৃতিসূচক গুণাবলী আছে। প্রথমত একটা বলছে যে স্বীকৃতিসূচক গুণাবলী মানে স্বীকৃত, যেটাকে সবাই উৎসাহ দেয়, উদ্দীপনা দেয়। দৃষ্টি আকর্ষণকারী চেহারা হলে তাকে দলে টানে। সমন্বিত আচরণ, দেহভঙ্গিমা, প্রফুল্লতা যা প্রথমেই কাউকে আকৃষ্ট করে। যার সান্নিধ্য আনন্দময়, চমৎকার ব্যক্তি হিসেবে সে সুনাম অর্জন করেছে। মানে যে হাসি খুশি থাকে, আনন্দময় পছন্দ করে, তাকে কিন্তু সবাই পছন্দ করে। সমবয়স্ক সঙ্গীতের সাথে চেহারা সাদৃশ্য থাকা, মানে চেহারা বলতে এখানে কিন্তু ওই যে মুখের যে ফেস সেটা না, মানে তার পোশাক, তার অ্যাটিটিউড, এগুলির কথা বোঝাচ্ছে। সহযোগিতাপূর্ণ মনোভাব, দায়িত্ববোধ, উপস্থিত বুদ্ধি, অন্য ব্যক্তির প্রতি আগ্রহ, বিচক্ষণতা, সদাচার ইত্যাদি সামাজিক আচরণ হিসাবে তারা ইতিবাচক মনোভাব পোষণ করে। আবেগ নিয়ন্ত্রণ, নিয়মকানুন মেনে চলার ক্ষমতা কতটুকু, এটাও দেখে তারা কিন্তু দলে তাকে নেয়। বিশ্বস্ততা, সরলতা, নিঃস্বার্থপরতা, বহির্মুখিতা ইত্যাদি ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলিও দলে আকৃষ্ট করে। সমাবেশক দলের অন্তর্ভুক্ত অন্য সদস্যদের সমকক্ষ কিংবা সামান্য উঁচু আর্থসামাজিক পদমর্যাদা বা পারিবারিক সুসম্পর্ক থাকলেও কিন্তু তাকে দলে টানে। দলচ্যুতি যে বিষয়ের বৈশিষ্ট্য আছে এটার বিপরীত। অসুন্দর চেহারা অথবা একাকী বা আত্মকেন্দ্রিক মনোভাবের জন্য প্রথম দর্শনে কারো দৃষ্টি আকর্ষণ করতে পারে না। আমোদে না এমন পরিচয়, দলগত দৈহিক শৈঠব এবং শ্রীমণ্ডিত বেশভাষের আদর্শ মান অনুযায়ী চেহারার অধিকার না হওয়া, নিজের কিছু সাড়ম্বরে দেখানো, বিদ্রুপ করা, ভণ্ডামি, কর্তৃত্ব করা, অসহযোগিতাপূর্ণ মনোভাব, বিচক্ষণতার অভাব ইত্যাদি সামাজিক আচরণ। স্বার্থনিশ্চিতা, একঘেয়েমি, বিরুদ্ধাচরণ, স্নায়ু দুর্বল, খিটখিটা স্বভাব ইত্যাদি। দলীয় অন্যান্য সদস্যদের তুলনায় নিচু আর্থসামাজিক পদমর্যাদার অধিকারী হয় এবং পরিবারের সাথে সুসম্পর্ক না থাকে। বাসস্থানের দূরত্ব এবং অর্থাৎ সমবয়সীয় দল থেকে অনেক দূরে বাস করা কিংবা পারিবারিক দায়িত্ব পালন, খণ্ডকালীন কিছু চাকরি কারণে বন্ধুদের সাথে মেলামেশার সুযোগ না পাওয়া। অনেক সময় হয় যে সে এসে বললো যে ভাই আমার অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে, প্রতিদিন একই আর্গুমেন্ট দেয়, একই কথা বলে, এবং দেখা যাচ্ছে আমি অন্য জায়গায় কিছু প্রাইভেট টিউশনি করি, জব করি, তাই তোমাদের সাথে থাকতে পারছি না। এই যে বিষয়গুলো যখন আসে, একদিন দুদিন তারা মেনে নেয়, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে কিন্তু এই কারণে দলচ্যুত হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের সাথে আমার আজকের যে আলোচনাসূচি, পিয়ার গ্রুপের কী ভূমিকা সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে, সেইটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের যে সোশ্যাল ইন্টারাকশান, দি রোল অফ পিয়ার গ্রুপ, এটার বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পারলেন। কীভাবে দল গঠন করতে হবে, দল থেকে দল গঠনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। দল গঠনের যদি ব্যত্যয় ঘটে তাহলে সেখান থেকে দল বহির্ভূত হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো দেখলেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত আপনাদের শুভকামনা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।